2024 লোকসভা ভোটে টিএমসির ভালো ফলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বাংলার মা বোনদের জন্য চালু করা রাজ্যের এই প্রকল্পে বরাদ্দ ভোটের কিছুদিন আগেই বাড়িয়ে দেয় রাজ্য সরকার। সাধারণের জন্য 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে, আর তপশিলি জাতি, উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 1200 টাকা করা হয়। এই প্রকল্পকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা তথাগত রায়। তার মতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুদূর প্রসারী ফল হলো এটা রাজ্য একটি ভিখিরির রাজ্যে পরিণত হবে। তার মতে লক্ষ্মীর ভান্ডারের ফলে কিছু না করেই পেয়ে যাওয়া যায়, যার ফলে পশ্চিমবঙ্গের মানুষের মেরুদণ্ড বলে আর কিছু থাকবে না, মেরুদণ্ড পচে যাবে। কি বলতে চাইলেন বিজেপি নেতা তথাগত রায় এই বিষয়ে শোনাবো। আপনি যদি মানুষকে বলেন যে ভাই তোমাদের কারুকে কাজ করতে হবে না, তোমরা শুয়ে থাকো বাড়িতে, বিশ্রাম করো, আহার নিদ্রা মৈথুনে দিন কাটিয়ে দাও, তোমাদের বাড়িতে টাকা পৌঁছে দেয়া হবে, তাহলে কে না সেটা চাইবে? সবাই চাইবে। এটা কিন্তু এটা করে এটার সুদূর প্রসারী ফল কি হবে যে এই রাজ্যটা একটা ভিখিরির রাজ্যে পরিণত হবে। এই রাজ্যটা একটা লোটাস ইটার, যাকে বলে লোটাস ইটারের যে পদ্মফুল ভক্ষক, সেরকম একটা রাজ্যে পরিণত হবে। আজকে এই যে জিনিসটা হয়েছে, এই যে লক্ষ্মীর ভান্ডার, যার মাধ্যমে লোকের হাতে পয়সা ধরিয়ে দেওয়া হচ্ছে কোনো কিছু খাটুনি না করে। এর আগে 100 দিনের কাজ হতো, তাতে অন্তত কিছু খাটুনি হতো, তার মধ্যে অনেক জালি ছিল, সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু অন্তত কিছু খাটুনি তো করতে হতো মানুষের। জগতের নিয়ম হচ্ছে কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিন্তু যেখানে কিছু না দিয়েই কিছু পাওয়া যায়, সেখানে একটা জাতির মেরুদণ্ড নষ্ট হয়ে যায়। এবং আজকে এই যে লক্ষ্মীর ভান্ডার করা হয়েছে, এটার সুদূর প্রসারী ফল হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের মেরুদণ্ড ধীরে ধীরে পচে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, এবং ভবিষ্যতে এই মেরুদণ্ড থাকবে না। মানুষ এইভাবে ভিক্ষাজীবী হয়ে যাবে। এই অর্থনীতিবিদরা মাথায় থাকুন, আজকে পৃথিবীতে বিভিন্ন কোনায় কোনায় এমন সব অর্থনীতিবিদ আছেন, এমন সব রাজনৈতিক মানুষ আছেন, এমন সব রাজনীতি বিষয়ে বিজ্ঞ আছেন, যারা কিছু অত্যন্ত ধনী মানুষের টাকায় পালিত এবং তাদের অঙ্গুলি হেলনে চলেন। তাদের মধ্যে একজন জর্জ সরস, একটি এরকম সংস্থা ফোর্ড ফাউন্ডেশন। এদের অন্যতম উদ্দেশ্য ছিল যে কোনোভাবে মোদিকে গদিচ্যুত করা। সেটা এদের পক্ষে সম্ভব হয়নি, কিন্তু তার ফলে এই যে বিশাল বিশাল মানুষের কথা আপনি বলছেন, তাদের এই ফল এইটাই হয়েছে। আজকে যদি তাদের দেশে, আমেরিকাতে, কেউ যদি এরকম একটা প্রস্তাব করে যে প্রত্যেকের হাতে কিছু টাকা ধরিয়ে দেওয়া হবে, আমেরিকায় প্রচুর গরিব লোক আছে, অপেক্ষাকৃতভাবে গরিব লোক আছে। নিউ ইয়র্কে প্রচুর লোক রাস্তায় শুয়ে থাকে, আমি দেখেছি। সাদার্ন স্টেটগুলো, অ্যালাবামা, মিসিসিপি, এই সমস্ত রাজ্যে প্রচুর গরিব লোক আছে। আজকে যদি আমেরিকায় কেউ প্রস্তাব করে যে এদের হাতের টাকা গুঁজে দেওয়া হবে, তাহলে পুরো দেশ তার প্রতিবাদ করবে। তার কারণ হচ্ছে যে এই ধরনের ভিক্ষাবৃত্তি সে দেশের মানুষ অনুমোদন করবে না, তাদের মেরুদণ্ড আছে। কিন্তু এই পণ্ডিতরা বলছেন যে এই দেশের মানুষের মেরুদণ্ড নষ্ট করে দেওয়া হোক, এই দেশের মেরুদণ্ড পচিয়ে দেওয়া হোক। যেটা বিজেপি শাসিত রাজ্যে হয়েছে সেটা তো আমি প্রশংসা করিনি, সেটা সম্বন্ধে আমি কিছু বলিনি, যদিও মধ্যপ্রদেশের পরিপ্রেক্ষিত সম্বন্ধে আমি কিছু জানি না। মুসলিম মেরুকরণ বিষয়টি আমাদের বিকৃত মানসিকতায় খুবই স্বাভাবিক, কিন্তু হিন্দুরা আক্রান্ত হচ্ছে বললে বলা হবে ধর্মীয় মেরুকরণ হচ্ছে। এমনই দাবি বিজেপি নেতা তথাগত রায়ের। তথাগতর অভিযোগ, ভারতের মতো একটা স্বাধীন ধর্মনিরপেক্ষ দেশে দুই সম্প্রদায়ের মানুষের জন্য দুরকম মাপকাঠি রয়েছে। এটা কেন হবে, কি বলছেন শুনবো। পশ্চিমবঙ্গে যেভাবে মুসলিম মেরুকরণ হয়েছে, সেটা একটা খুব বড় কারণ। এই মুসলিম মেরুকরণ জিনিসটা কিন্তু আমাদের যে বিকৃত মানসিকতা তৈরি হয়েছে, তাতে কিন্তু এটাকে মেরুকরণ ধরাই হয় না, এটা তো স্বাভাবিক। কিন্তু হিন্দুর সপক্ষে যদি কখনো কিছু বলা যায়, যদি কখনো বলা যায় না হিন্দুদের প্রতি সুবিচার হচ্ছে না, এই যে হিন্দুরা অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় এসছেন, তাদের জন্য সিএএ করা হয়েছে, তখন সরকার থেকে কে কে ছি ছি বলে দাঁড় কাকের মতো চিৎকার করা হয়, সেটা হয়ে যায় খুব উচিত কাজ। আর
হিন্দুর সপক্ষে কোনো কথা বলাটা অনুচিত হয়, সেটা তখন সবাই ধর্মীয় মেরুকরণ হচ্ছে বলে নাচতে থাকে। কিন্তু মুসলিমদের ধর্মীয় মেরুকরণ সম্বন্ধে কেউ কিছু বলে না। এইটাই হচ্ছে আজকে আমাদের সমাজ জীবনে যে বিকৃতি ঢুকেছে তার অন্যতম কারণ, যে দুরকম মাপকাঠি আছে। হিন্দুদের জন্য একটা মাপকাঠি, মুসলিমদের জন্য একটা মাপকাঠি। কেন থাকবে ধর্মনিরপেক্ষ দেশে? কেন দুটো ধর্মের মানুষের জন্য দুরকম মাপকাঠি থাকবে? শুধু তারা দল বেঁধে ভোট দেয় বলে? এই যে সন্দেশখালী নয়, বসিরহাট লোকসভা কেন্দ্রে যে জিতেছে এই নুরুল হাজি বা হাজি নুরুল ইসলাম, তাকে আমি জানি 2010 সালে, তখন সিপিএম এর আমল, তৃণমূলের আমল না, সেই সিপিএম এর আমলে সে দেগঙ্গায় দাঙ্গা বাঁধিয়েছিল। দেগঙ্গায় কিছু লোক তারা চট্টগ্রাম থেকে নির্যাতিত হয়ে এখানে এসে বাসা করেছিল। তাদের একটা জমি ছিল, সেই জমির ওপর দিয়ে হঠাৎ বললো এটা আমাদের গোরস্থান, এর ওপর দিয়ে হাঁটা যাবে না, এটা আমাদের জমি, এই বলে দাঙ্গা লাগিয়ে দিল। এবং তার সামনে ছিল এই হাজি নুরুল ইসলাম। বিজেপি কর্মীরা বাংলায় এতটাই হতাশ যে আগামী 10 বছরেও বাংলায় কোনো বিজেপি থাকবে না। আগামী 20 বছরের মধ্যে বাংলা একটা সংখ্যালঘু অধ্যুষিত রাজ্যে পরিণত হবে, আর আগামী 30 বছরের মধ্যে বাংলা উত্তর পূর্বের রাজ্যগুলো ইসলামিক বাংলাদেশের আওতায় চলে আসবে। নিজেদের এক্স হ্যান্ডেলে এই বিস্ফোরক পোস্ট করেছিলেন বিজেপি নেতা তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। কি বলছেন তিনি এই বিষয়ে শোনাবো। 2021 সালে যে পরিস্থিতি হয়েছিল সেটা ছিল ভয়াবহ। আমি তো বলবো বরঞ্চ 2024 সালে তার থেকে সামান্য হলেও একটুখানি উত্তরণ হয়েছে। 2021 সালে বিজেপি কার্যকর্তারা খুব আপবিট ছিলেন, খুব আনন্দে ছিলেন যে তারা ক্ষমতায় আসছেন। শুধু তাই নয়, কে মুখ্যমন্ত্রী হবে, কে কি মন্ত্রী হবে সেটা নিয়েও তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছিল এবং কিছু ঘোষণা হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে যখন দেখা গেল যে তারা পাওয়া তো মানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তো দূরের কথা, 100 আসনেও পৌঁছতে পারলেন না, তখন নানা রকম ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হতে লাগলো যে না আমরা আগে 3 ছিলাম, আমরা 77-এ পৌঁছেছি, হানা করেছি, আমরা আগামী দিনে আরো এগিয়ে যাব ইত্যাদি এ সমস্ত কথা। কিন্তু এগুলো ভালো লক্ষণ নয়। যখন একটা দলের পতন হয় বা একটা দল ঠিক পথে চলেনি সেটা নির্বাচনী ফল থেকে বোঝা যায়, তখন তার প্রধান কর্তব্য হচ্ছে বিশ্লেষণ করা। এই বিশ্লেষণটা দলের অভ্যন্তরে করা উচিত এবং দলে অভ্যন্তরে করার জন্য আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।